এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 13 ঘনজ্যামিতির চ্যাপ্টার আমরা করতেছিলাম। আমরা গত ক্লাসে 13 পর্যন্ত করেছি, আজকে 14 নম্বর অঙ্কটা করব। তো 14 নম্বর অঙ্কটা করতে হলে আগে আমাদের সবাইকে গোলক সম্পর্কে জানতে হবে। 14 নম্বর অঙ্কটা হচ্ছে গোলকের অঙ্ক। গোলক হচ্ছে, আপনারা সবাই বল দেখে থাকবেন, ফুটবল একটা কিন্তু গোলকের উদাহরণ। যেমন আমি একটু বয়ে যাচ্ছি, কোনো অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চতুর্দিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে। সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, আপনারা মানে বইটা দেখতে পাচ্ছেন। কোনো অর্ধবৃত্ত মানে একটা বৃত্তকে অর্ধেক আঁকলাম, অর্ধেক আঁকার পরে অর্ধবৃত্তের ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চতুর্দিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে গোলক উৎপন্ন হয়। অর্থাৎ এই বৃত্তটাকে, এই অর্ধেক বৃত্তটাকে যদি ঘুরাই আমি, যেমন গত ক্লাসে আমি বলেছিলাম, তো সমকোণী ত্রিভুজ, আমি যদি সমকোণী ত্রিভুজ আঁকি, এই সমকোণী ত্রিভুজে এটা লম্বকে স্থির রেখে যদি এটাকে ঘুরানো হয়, লম্বকে স্থির রেখে যদি এটাকে ঘুরানো হয়, ঘুরানো বলতে এরকম, এটা এরকম ঘুরানো হয়। এরকম বলতে আপনারা বুঝছেন তো, এইটা যদি ঘুরে আবার এখানে ফিরে আসে, এটা যদি ঘুরে আবার এইখানে ফিরে আসে, আবার ঘুরে এখানে ফিরে আসে, তাহলে এটা কিন্তু একটা কোণকের মতো উৎপন্ন হবে, কোণক উৎপন্ন হবে। ঠিক সেটা যদি ভালো করে বুঝে থাকেন তাহলে এই কথাটা আপনারা বুঝবেন। আপনি একটা বৃত্ত একে অর্ধেক, অর্থাৎ একটা বৃত্ত ফুল আঁকলেন না, অর্ধেক একটা বৃত্ত আঁকলেন। অর্ধেক বৃত্ত একে এই ব্যাস, এটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস, এই ব্যাস বরাবর একে যদি ঘুরান, মানে একে কিভাবে ঘুরাবেন, একে যদি এই দিকে এভাবে ঘুরাতে থাকেন, ঘুরাতে বলতে বলতে ব্যাসটা স্থির। যেমন হাত পাখা, আপনারা যেমন হাত পাখা ঘুরান না, এই হাত পাখার মতো যদি, হাত পাখা তো অর্ধবৃত্তাকারেই থাকে প্রায়, তখন এটা কিন্তু গোল বলের মতো উৎপন্ন হয়, একটা বল হয়। যদি মানে আপনি ভালো করে স্পিডে ঘুরাতে পারেন তাহলে কিন্তু বলের মতো উৎপন্ন হবে। যেমন ফ্যান যদি ঘুরে, ফ্যানে কিন্তু 3টা পাখা দেখায় না, তাহলে মনে হয় যে ফ্যানের টোটালটাই একটা পাখা, একটা বৃত্তের মতো লাগে, কিন্তু 3টা পাখা, কিন্তু ঘুরতে গেলে কি মনে হয়, বৃত্তের মতো মনে হয় না? ঠিক এরকম অর্ধবৃত্ত যদি ব্যাস বরাবর এই অর্ধবৃত্তকে ঘুরানো হলো, তো ব্যাস বরাবর অর্ধবৃত্তকে যদি ঘুরানো হয়, অর্থাৎ এটা কিন্তু এদিক থেকে এদিক ঘুরছে, এদিক থেকে এদিকে আবার এখানে চলে আসছে, আবার এদিকে এরকম ঘুরতেই থাকে, তাহলে এটা কিন্তু একটা বল উৎপন্ন হবে। আর বলই কিন্তু একটা গোলক, বল কিন্তু বৃত্ত না। হ্যাঁ, বলের 2D ভার্সন একটা বৃত্ত, অর্থাৎ একটা বল যদি আপনি আঁকেন তাহলে এভাবেই একটা বল আঁকবেন, কিন্তু গোলক কিন্তু 2D ভার্সন না, সেটা 3D ভার্সন। অর্থাৎ আমরা যখন গোলক আঁকতাম 3-4 বা 5 গোলক আঁকার সময় এইখানে এরকম একটা দাগ দিতাম চাঁদা দিয়ে, এই পাশে আর এই পাশে, মনে আছে কিনা আপনারা জানি না। এই হচ্ছে গোলক, অর্থাৎ গোলক আকার মেইন কিন্তু নিচের ক্লাসে এভাবে ইউজ করা হয়। আবার কেউ আর পেন্সিল, কি বলে, ট্যাপ টেনিস বলের মতো এভাবেও এঁকে দেয়। ট্যাপ টেনিস বলের মতো এভাবে একটা মাঝখান দিয়ে এস এর একটা শেপ দিয়ে দেয়, তো এইভাবে কিন্তু গোলক আঁকে। যাই হোক, কিভাবে আঁকবো ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গোলক কি, গোলক হচ্ছে একটা বল। বল কিন্তু এমনি, বল যদি আঁকতে চাই 2D ভার্সনে আঁকলে সেটা বৃত্ত হবে, কিন্তু 3D ভার্সনে আঁকলে সে কিন্তু গোলক হবে। তো গোলকের সংজ্ঞা, কোন অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চতুর্দিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে। এখন গোলকের তাহলে ক্ষেত্রফল কিভাবে করব, আয়তন কিভাবে করব। গোলকের ক্ষেত্রফল ও আয়তন এখানে একটা কথা বোঝানো হয়েছে, যে এই যে একটা গোলক, এখানে একটা গোলকের নাম দেওয়া আছে CQAR, একটা গোলক, এই CQAR, এই গোলকের ব্যাসার্ধ ওএ, OB OC, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। ও থেকে এটা হলো গোলকের ব্যাসার্ধ। এখন অনেকে মনে করবে গোলকের ব্যাসার্ধ তো এখান থেকে এই পর্যন্ত হওয়ার উচিত ছিল, কিন্তু এই পর্যন্ত হবে না। কেন হবে না? কারণ ব্যাসার্ধ হচ্ছে একটা বলকে কেটে দেখালে ভালো করে বোঝা যেত। যেমন এটা, এই একটা বল আমি কেটে দেখাচ্ছি, এটা বল আমি কেটেছি, বলটা ভালো হয়নি,
যাই হোক, আপনারা মনে করে নেন এটা একটা বল, আমি বলটাকে অর্ধেক কেটেছি, হ্যাঁ? তা অর্ধেক কেটার পরে এইখানে কিন্তু এর কেন্দ্রটা কিন্তু এইখানে। কথা বোঝা গেছে? তো এইটুকু হচ্ছে তার কি? এইগুলো হচ্ছে তার ব্যাসার্ধ। কিন্তু এখান থেকে যদি আমি এইটা যোগ করি, এটা কিন্তু ব্যাসার্ধ না। ব্যাসার্ধ হবে ঠিক প্রত্যেকটা এই বরাবর। যেমন এখানে এই বরাবর ব্যাসার্ধ, এই বরাবর ব্যাসার্ধ, মানে প্রত্যেক তল বরাবর তার ব্যাসার্ধ অটোমেটিক চলে আসে। যেটা আপনি এখানে একটু উদ্ভট দেখালেও এখান থেকে আমার মনে হয় এই চিত্র থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাসার্ধটা আসলে কি, গোলকের ব্যাসার্ধ বলতে এখানে কি বোঝানো হয়েছে। এখানে এই চিত্রের মাধ্যমে আপনারা একটু ক্লিয়ার হবেন। যদি এটা একটা বলকে আমি ঠিক অর্ধেক বরাবর কাটলাম, আর অনেকে মনে করবে স্যার বল যদি আপনি কাটেন তাহলে বল তো এইভাবে থাকবে না, সেটা তো চুপসে যাবে বা হাওয়া তো চলে যাবে। আমি ওই বেলার কথা বলিনি, যদি বলটা তো টোটাল রাবার ডিউস বল হয়। রাবার ডিউস বল তো চিনবেনই, ছেলেরা বেশি চিনবে, মেয়েরাও চিনে আজকাল। যে যে বলগুলো বেশি কি করে, বাউন্স করে, তার ভিতরে টোটালটা রাবারে ভরপুর থাকে। তো সেই বল কিন্তু আপনি অবশ্যই এই হাওয়া দেওয়া না, যে হাওয়া বা বল কাটার সাথে সাথে বলটাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে গোলকের ব্যাসার্ধ পিবি। পিবি বলতে এখানে পি আর বি এ হচ্ছে গোলকের হচ্ছে এখানে ব্যাসার্ধ তল, একটা তলের কথা বলা হয়েছে, এই গোলকের উপরিতল। যেখানে একটা উপরিতলটা এরকম যে একটা বলকে যদি আমি বলে যদি পাম কম থাকে, এখানে অনেক কিছু বোঝার আছে আর কি। বলে পাম কম থাকলে আপনি যদি বলটা মাটিতে রাখেন, তো বলটা কিন্তু এরকম দেখায়। অর্থাৎ এই যে মাটিতে যে করবে সেটা কিন্তু একটা গোলের মতো দেখায়। কেউ ফুটবল দেখছেন কিনা, যে বলে পাম কম থাকলে যে প্রান্তটা মাটিতে থাকে সেই প্রান্তটা এরকম গোল ফুটবলের মতো হয়ে যায়। যে কোনো একটা তল, উপরিতল। তো তার ব্যাসার্ধ আবার কিভাবে বের করা হয়? তার ব্যাসার্ধ বের করার জন্য কিন্তু এখানে আবার পিথাগোরাসের সূত্র এখানে কিন্তু ইউজ করা হয়। এক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ইউজ করা হয়। অর্থাৎ এই গোলকের কেন্দ্র প্লাস হচ্ছে এই তলের কেন্দ্র, গোলকের কেন্দ্র আর এই তলের কেন্দ্র, আর এই তলের ব্যাসার্ধ, কারণ তলটা একটা বৃত্তাকার, এটা এটা দিয়ে আমার এই গোলকের ব্যাসার্ধটা বের করা হয়। এইটুকু হচ্ছে উচ্চতা, অর্থাৎ গোলকের কেন্দ্রকে আমি আর একটু ফ্রেশ করে একে মুছে মুছে একটু দেখাই, কারণ অনেকে না হলে জিনিসটা ক্লিয়ার হবে না। আসলে ক্লিয়ার হওয়া খুব টাফ, 3D ক্লাস হলে ক্লিয়ার ভালো করে করা যায় এগুলার। যে আমি যদি একটা বলকে, একটা অল্প পাম আছে বা পাম বেশি নেই এরকম একটা বলকে যদি আমি মাটির সাথে রাখি বা মাটিতে রাখি, তাহলে বলের এই পাশটা একটা বৃত্তাকার তল সৃষ্টি করবেই। যারা দেখেন নাই বা তারা বল কিনে দেখতে পারেন, বলে পাম কমায়া। তো এইটা কিন্তু একটা তল, উপরিতল, এই তলের কেন্দ্র, এটা একটা বৃত্ত, কিন্তু এটা একটা বৃত্ত। এখানে বৃত্ত দেখাচ্ছে না কারণ আমি টোটালটা বলটাই রাখছি, আর এইটা হচ্ছে বলের কেন্দ্র, অর্থাৎ এই গোলকের কেন্দ্র, বলটা হচ্ছে গোলক। তো সেখান থেকে আমার এইটা হচ্ছে কেন্দ্র দূরত্ব, তলের কেন্দ্র ও বলের কেন্দ্রের দূরত্ব, আর এটা হচ্ছে তলের ব্যাসার্ধ, যে তলটা বৃত্তাকার। এই দুটো দিয়ে কিন্তু গোলকের ব্যাসার্ধ বের করা যায়, ঠিক আছে? তো এখানে এই কথাই এখানে বলা হয় যে সিকিউ এ আর গোলকের কেন্দ্র ও, এবং ব্যাসার্ধ ও এ, ও বি বা ও সি, এবং কেন্দ্র ও থেকে এইচ দূরত্ব পি বিন্দুর মধ্য দিয়ে ওই রেখার সাথে লম্ব হয়, অর্থাৎ এই লম্বর কথা বলা হয়েছে। সেখান থেকে কিন্তু আমরা প্রথমে পিবি বের করছে। পিবি বলতে যে এই গোলকের ব্যাসার্ধটা কতটুকু এটা আগে বের করছে। গোলকের ব্যাসার্ধ আমার জানতে হবে, এটা এই না, তলের ব্যাসার্ধ কতটুকু সেটা আমার বের করছে, তলের ব্যাসার্ধ আমার জানতে হবে। তো টোটাল দিয়ে তলের ব্যাসার্ধ পেয়েছে যে আর স্কোয়ার। এই আর কি? এই আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এই এইচ কি? এই এইচ হচ্ছে, এই আর হচ্ছে এইটা এই গোলকের ব্যাসার্ধ, আর এই এইচ হচ্ছে গোলকের কেন্দ্র থেকে তলের কেন্দ্রের দূরত্ব বা লম্ব দূরত্ব। যাই হোক, এখান থেকে কিন্তু আমার যদি তলের ব্যাসার্ধটা জানা থাকে তাহলে গোলকের ব্যাসার্ধ বের করা যায়, আবার যদি গোলকের ব্যাসার্ধ জানা থাকে তাহলে তলের ব্যাসার্ধ বের করা যায়। এদের একটা সম্পর্ক আছে যা আমরা অঙ্ক করার সময় আর একটু ক্লিয়ার হব। আশা করি আপনারা মোটামুটি আর একটু বাসা দেখলে এই জিনিসটা আর ক্লিয়ার হবেন। তো প্রথম সূত্র হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। অনেকেই প্রশ্ন করে প্রতি বছর যে স্যার 4πr² মানে কি, এখানে কি 4টা বৃত্ত? কারণ স্যার আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে এখানে অবশ্যই মনে হয় 4টা বৃত্ত, আর 4টা বৃত্তের ক্ষেত্রফল 4πr²। সেক্ষেত্রে এইভাবে কিন্তু করা হয়েছে না, এরও একটা প্রমাণ আছে যা উপরের ক্লাসে আপনাদের ক্লাসে দেওয়া হয়নি। অর্থাৎ এটা কেন 4πr² হলো, এখানে একটা বৃত্তের ক্ষেত্রে এখানে 4টা বৃত্ত মিলে কি একটা গোলক হয়েছে, বা একটা বলকে কি চার দিয়ে কাটলে বৃত্ত মনে হয়, এরকম কিছুই না, এরকম ভাবার দরকার নেই। এর একটা প্রমাণ আছে, এর প্রমাণও আপনাদের আমি শিখাবো এবং আমাদের চ্যানেলে আপলোড করব, আপনি পাবেন।
তো গোলকের কিন্তু আসলে 3D কাজ জানতে হয় এগুলো শিখাতে হলে, বা তবুও আমি চেষ্টা করব। প্রথম মাথায় রাখেন যে 4πr² হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আয়তন হচ্ছে 4/3πr³, ওখানে ছিল 1/3πr³ কার কোণকের, আর এই গোলকের ক্ষেত্রে আয়তন হচ্ছে 4/3πr³। এরপর হচ্ছে এইচ উচ্চতায় তলচ্ছেদের উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে এই উচ্চতা, এটা একটা আমার গোলকের তল বললাম না, যে কোনো একটা তল, বলের যে তল, সেই তলের ব্যাসার্ধ হচ্ছে √r² আর h²। এই তিনটে সূত্র কিন্তু আমার গোলকের জন্য লাগবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই তিনটে সূত্র সবাই মুখস্থ করে ফেলেন যত দ্রুত পারেন। তো এই হচ্ছে গোলক সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। সংক্ষিপ্ত বলতে যে অনেক ডিটেলস হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছেন সংক্ষিপ্তই মনে হয়। তো আমরা 14 নম্বর অঙ্কে যাচ্ছি। 14 নম্বর অঙ্কে বলেছে যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতল ও আয়তন। পৃষ্ঠতল বলতে এখানে সম্পূর্ণ স্যাররা প্রশ্নটা লেখে নাই, অথবা আমার মনে হয় মিস্টেক হয়ে গেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতল বলতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে, আর আয়তন। তো হুবহু যদি এরকম প্রশ্ন বোর্ডে থাকে আপনারা ক্ষেত্রফলই ভেবে নেবেন, যেখানে কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলই বুঝাইছে। তো আমরা লিখব প্রথমে যে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ, দেওয়া আছে, তো আমরা জানি আমরা লিখবো এখানে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ r = 6 সেন্টিমিটার। এবার আমরা জানি, আমি আজা লিখলাম, আপনারা কিন্তু আমরা জানি লিখবেন। আমরা জানি, আমি আজা লিখেছি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। তো আমরা মান বসিয়ে দিব এখন। 4 যে সূত্র দেখালাম সেই সূত্র, 4 × π এর মান 3.1416, আর এর মান 6, আর 6² এখানে অবশ্যই হবে বর্গ সেন্টিমিটার, 6/² তো ক্যালকুলেশন করলে কত ফল আসে একটু দেখেন। আমাদের ফল আসে 452.3904, তা 390 দিলেও হবে, বা 3904 পর্যন্ত দিতে পারেন, এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এরপর লিখব গোলকের আয়তন, আবার লেখে, আবার গোলকের আয়তন সূত্রটা ছিল 4/3πr³। সুন্দর করে মানগুলো বসাই দিবেন, হয়ে যাবে। এটা আয়তন অবশ্যই ঘন একক, কারণ এখানে তিনটা জিনিস থাকে। তাহলে 4/3, 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6, তাহলে 6³ তাহলে আমাদের কত আসে এখানে ঘন সেন্টিমিটার। তো আয়তনের রেজাল্ট কত আসে একটু দেখেন। আয়তন 4/3πr³, আমরা মানগুলো বসিয়ে দিলাম এবং ক্যালকুলেশন করে ফেলেন ক্যালকুলেটরে। 904.78, 904.78 ঘন সেন্টিমিটার। 4টাও লিখতে পারেন, 3টাও লিখতে পারেন। এত ঘন সেন্টিমিটার, প্রায়, অবশ্যই প্রায় কথাটা আপনারা দুটোই লিখে দিবেন, কারণ পাই আছে, আর পাই একটা অমূলদ সংখ্যা আমরা সবাই জানি। তো একটা সূত্র, দুটো সূত্র পারলেই কিন্তু অঙ্কটা পারা যাবে, একদম সহজ। একটা হচ্ছে 4πr², আরটা হচ্ছে 4/3πr³। তো সবার ওঠানো হয়েছে কিনা, আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আমরা 15 নম্বর অঙ্কে চলে আসলাম। 15 নম্বর অঙ্কে বলেছে 6/8r সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হলো। অর্থাৎ তিনটা ছোট ছোট গোলককে, বল মানে তো গোলক, তিনটা ছোট ছোট গোলককে গলিয়ে বড় একটা গোলক তৈরি করা হলো। ঠিক আছে, আবার অনেকে আছে না, ছোটবেলা ছোট ছোট আংটি পায়, 3টা আংটি স্বর্ণের দোকানে দিয়ে বললো এই 3টা দিয়ে আমার বড় একটা আংটি বানিয়ে দিবেন। তো ঠিক সেই রকম সিস্টেম এখানেও বলা হয়েছে যে 3টা ছোট ছোট গোলককে গলিয়ে বড় গোলকে পরিণত করা হলো। কিন্তু কাহিনী হচ্ছে যে এই ছোট গোলক 3টির মধ্যে একটার ব্যাসার্ধ আমি জানি না, একটার ব্যাসার্ধ আমার কাছে জানা নাই, আর বাকিগুলোর ব্যাসার্ধ জানা আছে, তাকেই নির্ণয় করতে বলছে যে আর এর মান নির্ণয় করো। তো আমরা বোর্ডে চলে যাই। আমরা জানি, বা আজা লিখলে ভালো হইতো, আপনারা আমরা জানি লিখতেন। আর আমরা জানি এখানে আর যদি লিখি তাহলে আর আর মিলে যাবে, পি লিখি আমি, যে পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, আমরা জানি পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের,
পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। এখন কথা হচ্ছে, অনেকে বলবো স্যার আয়তন কেন? আয়তন এজন্য কারণ ক্ষেত্রফলে কিন্তু টোটালটা বুঝায় না, আয়তনে বুঝায়। এখানে আয়তনের ক্ষেত্রে সব থাকে, দৈর্ঘ্য বস্তু উচ্চতা যেমন, ক্ষেত্রফলে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। সেজন্য অবশ্যই আয়তন ধরতে হবে। টোটাল একটা বস্তু গলিয়ে অন্য বস্তু তৈরি, সেটা কিন্তু ক্ষেত্রফল দিয়ে বোঝাবে না, টোটাল আয়তন দিয়ে বুঝাবে। ঠিক আছে? তাহলে এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার যায় পি স্কোয়ার। আর স্কোয়ার কেন লিখলাম না? আর স্কোয়ার লিখি না এজন্য কারণ আর এর মাপ কিন্তু আমার একটা গোলকের মধ্যেই আছে, তো সেজন্য ওখানে সূত্রে আমি আর স্কোয়ার লিখলাম না। তো সুতরাং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 6 স্কোয়ার ঘন সেন্টিমিটার। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 8 স্কোয়ার 8 স্কোয়ার ঘন সেন্টিমিটার। তারপরে আর আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 9 স্কোয়ার ঘন সেন্টিমিটার। তারপরে 9 সেন্টিমিটার, লাস্টে যায় 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই, ও এটা আমি 9 লিখে ফেলছি, উপরেরটা, উপরে তো 9 হবে না, উপরে হবে আর, উপরেটা হবে আর স্কোয়ার, আর এখানে আবার আমার 9 স্কোয়ার। অনেকেই প্রশ্ন করতে পারে, অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো একটা ফল বের করলেন না। কেন ফল বের করি না? কারণ আমি একটা সমীকরণ করে ডাইরেক্ট করতে চাচ্ছি, এই জন্য আমি ফল বের করি নাই, এই হচ্ছে কথা। তো আমি সমীকরণ করে ডাইরেক্ট করব। তাই প্রশ্ন মতে এই তিনটার আয়তনের যোগফল এইটার সমান, কারণ এই তিনটাকে গলিয়ে এইটা বানানো হয়েছে। তো আমি ডাইরেক্ট লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে 4/3 পাই 6 স্কোয়ার 4/3 পাই 8 স্কোয়ার 4/3 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4/3 পাই 9 স্কোয়ার। তো আমি একটু সংক্ষেপে ক্যালকুলেশন করতে চাচ্ছি। আপনারা কি করবেন, এই 4/3 পাই কমন নেবেন। তো আমি উভয় পক্ষ কমন নিয়ে বাদ দেবেন, এক লাইন করবেন, কিন্তু আমি ডাইরেক্ট করতেছি। 4/3 পাই উভয় পক্ষে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, আর স্কোয়ার, আর এই পাশে আমার রইল শুধু 81। কি করলাম, 4/3 পাই দিয়েই পাই দ্বারা ভাগ, এত দ্বারা ভাগ করলাম। এক লাইন করতে পারেন, 4/3 পাই কমন নিতে পারেন এদিকে, আর এদিকে তো একটা আছে, ওটা কমন নেওয়ার কিছু নেই, তারপরে আপনারা বাদ দিতে পারেন। এরপরে 64 আর 36 যোগ করলে কত হয় বলেন? তো এখানে সবগুলো কিউব হবে, আমি তো স্কোয়ার লিখে ফেলছি, আয়তন তো এই স্কোয়ার জীবনে হতে পারে না, ক্ষেত্রফল স্কোয়ার হয়, সবগুলো কিউব লিখে দেন। প্রত্যেকটায় কিউব হবে, প্রত্যেকটায় কিউব হবে, প্রত্যেকটা এখানে স্কোয়ার লেখা হয়ে গেছে। এটা তো আয়তন, সবাই বি কেয়ারফুল থাকবেন, এই বিষয়টা কিন্তু মনে জানি থাকে। এখানে প্রত্যেকটা হবে পাই আর 4/3 পাই আর কিউব। এর আগের অঙ্ক তো আমরা কিউব দিয়ে করেছিলাম, আগের অঙ্কে আমরা কিউব দিয়ে করছি, এখানে ভুলে স্কোয়ার লিখে ফেললাম। তো মাথায় রাখবেন হয় সবাই, কিউব জানি হয়, এটাকে আয়তন, আয়তনে তো কখনো স্কোয়ার হতে পারে না, স্কোয়ার মানে বর্গ। তো এখানে কিউব মানে ঘন, এটা মাথায় রাখলে এইভাবে হবে। যাই হোক, আমি স্কোয়ার লিখে ফেলছি, এটা সবাইকে সেরে ফেলবেন। প্রথমে পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সূত্র লিখলাম 4/3 পাই আর কিউব। তারপরে 6 সেন্টিমিটার মানে পি এর জায়গায় 6, এরপরে 8, পি এর জায়গায় 8, তারপরে আর, পি এর জায়গায় 8, তারপর 9, তারপর পি এর জায়গায় 9। এরপর প্রশ্ন মতো লিখে 4/3 দ্বারা ভাগ করলাম, সব ঠিক আছে। কিন্তু এইখানে আমার ক্যালকুলেশন অবশ্যই ঠিক করতে হবে, কারণ 6 এর কিউব হয় 216, আর 8 এর কিউব কত হয়? 8 এর কিউব হয় 512। তো আমরা এখানে লিখলাম 216, আর এখানে লিখলাম 512 আর কিউব, আর 9 এর কিউব হয় 729।
9 কিউব হয় 729, 729। তো এখন যোগ করব, যোগ করলে কত হয়? আমাদের এখানে হয় 728 প্লাস আর কিউব সমান 729। তো বিয়োগ করলে অবশ্যই আপনারা জানেন 1 পাবেন, তো আমি ডাইরেক্ট লিখে ফেলছি যে আর কিউব সমান হচ্ছে 1, আর কিউব সমান হচ্ছে 1, কারণ এটা বিয়োগ হলে 1 হবে, আর আর কিউব যদি 1 হয় আর এর মান 1 হবে, কারণ 1 এর কিউব তো 1ই হয়। তাহলে আর এর মান হচ্ছে 1, আর এর মান আমরা 1 পেলাম। তার মানে যে ওই যে ছোট বল যার ব্যাসার্ধ আমরা জানতাম না, তার ব্যাসার্ধ হচ্ছে 1। তো এখানে আমার ব্যাসার্ধের কথা বলা নাই, আমার প্রশ্ন বলছে আর এর মান নির্ণয় করো, তাহলে লিখবো সুতরাং আর এর মান হচ্ছে 1। সুতরাং আর এর মান 1 অ্যান্সার। দেখেন বুঝেন কিনা, কারা কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করেন। পুরোটা আমি এক পেজে নিয়ে আসলাম, এখন দেখেন সবাই বুঝেন কিনা। সহজ, শুধু সূত্র একটা মাথায় রাখতে হবে, 4/3 পাই আর কিউব, নট স্কোয়ার। স্কোয়ার লিখে ফেলবেন না, তাহলে কিন্তু শেষ। আমরা 16 নম্বর অঙ্কে চলে আসলাম। 16 নম্বর অঙ্কে কি বলেছে একটু খেয়াল করেন। একটি ফাঁপা লোহার গোলক, বাইরের ব্যাস এবং লোহার বেদ দেওয়া আছে। ফাঁপা গোলক তো অলরেডি সবাই বুঝে গেছেন, যেমন বল, আপনার বলের ভিতরে পাম্প থাকে, সেরকম ফাঁপা গোলক আছে যা ভিতরে ফাঁকা। তো আমার হচ্ছে ফাঁপা গোলকের বাইরের ব্যাস দেওয়া আছে, আর লোহার বেদ অর্থাৎ লোহাটা কতটুক পুরু, তার লোহাটার পুরুত্ব কতটুক, লোহাটা কতটুক মোটা, এইটা বোঝাচ্ছে এখানে। কত দেওয়া আছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা। নিরেট গোলকটা কি, মানে যার ভিতরে কোনো ফাঁপা থাকবে না, লোহায় ভরপুর, যেমন একটু আগে বললাম রাবার ডিউস বল, যার ভিতরে শুধু রাবার থাকে, কোনো ফাঁকা থাকে না। তার ব্যাস কত হবে, ওই নিরেট গোলকের ব্যাস কত হবে এটা বের করতে বলছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখানে লোহা কতটুক ওইটা বের করা। কারণ লোহা না বের করতে পারলে তো আমি বুঝতে পারবো না যে নিরেট গোলকে কতটুক কি আছে। তাহলে প্রথমে হচ্ছে যে যেহেতু বাইরের ব্যাস দেওয়া আছে আর ভেদ দেওয়া আছে, আমি যদি এটা আঁকি লোক একে আপনাদের দেখাই, একটু বোর্ডে চলে যাই, আমি জুমের সাহায্য নিয়ে আঁকবো, যাই হোক টাইমও কম আছে, চেষ্টা করি। যেমন এই একটা আমি দুটো বৃত্ত আঁকবো, এই একটা বৃত্ত, এবং এই ভিতরে হচ্ছে আমার ফাঁপা, যা একটু আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে ঠিক মতন বসাই দিই। এই যে এই সাদা অংশটা, যে সাদা অংশটা হচ্ছে লোহা, এই সাদা অংশটা হচ্ছে লোহা, লোহার এই গোলকটা ফাঁপা, এই সাদা অংশটা হচ্ছে আমার লোহা। এই লোহাটুকুকে গলিয়ে আর ভিতরে ফাঁপা আমার এমন একটা গোলক তৈরি করতে হবে, সেই গোলকটা হবে নিরেট, সেই গোলকটা নিরেট হবে, সেই গোলকটা আমার নিরেট হবে, অর্থাৎ সেই গোলক টোটাল লোহায় ভরপুর, কোনো ফাঁপা থাকবে না, কোনো ফাঁপা থাকবে না। এই আমার কাজ। এখন কথা হচ্ছে যেহেতু আমার বাইরের মাপ দেওয়া আছে, আমার মাপটা দেওয়া আছে বাইরের মাপ, তো বাইরের মাপ দেওয়া আছে আর লোহার ভেদ দেওয়া আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে মাপ। কত মাপ দেওয়া আছে? 13 সেন্টিমিটার, না ব্যাস 13, তার মানে 6.5, 6.5 ব্যাসের অর্ধেক। তা সেখান থেকে কিন্তু আমার 2 হচ্ছে লোহা, তাহলে 2 বিয়োগ করলে কিন্তু ভিতরেরটা পেয়ে যাব আমরা। আপনারা চিত্র দেখে অলরেডি বুঝতে পারতেছেন আমার মনে হয়। তো আমরা আগে কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই। দেওয়া আছে লিখি, দেওয়া আছে, আমি দে আ লিখলাম, আপনারা দেওয়া আছে লিখে নিবেন। ফাঁপা গোলকের বাইরের ব্যাস, ফাঁপা গোলকের বাহিরের ব্যাস কত? 13 সেন্টিমিটার। অতএব বাহিরের ব্যাসার্ধ ডাইরেক্ট এখনই বের করে ফেলেন। ব্যাসার্ধ হচ্ছে 13/2, 13/2 সেন্টিমিটার, তার মানে 6.5 সেন্টিমিটার। লোহার বেদ কত? লোহার বেদ, বেদ মানে লোহা কতটুকু পুরো আছে? 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে ভিতরের কি কত হবে? সুতরাং ভিতরের ব্যাসার্ধ, ইচ্ছে হলে আপনার গোলকের ভিতরে ব্যাসার্ধ লিখে, তাহলে ভিতরের ব্যাসার্ধ হবে কি? এই 2 বিয়োগ করতে হবে, কারণ একটু আগেই বললাম যে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কতটুক,
6.5, আর এই লোহা, এখানে লোহা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ভিতরে ব্যাসার্ধ আমার হবে 6.5 মাইনাস 2 সেন্টিমিটার, অর্থাৎ আমার আসবে 4.5 সেন্টিমিটার। তাহলে এলো ভিতরের ব্যাসার্ধ, এলো বাহিরের ব্যাসার্ধ। আর ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ, এটা আমি ধরে নিলাম আর সেন্টিমিটার। অর্থাৎ এই যে নিরেট গোলকটা আঁকলাম, এটা পরীক্ষা আঁকতে হবে এমন কোনো কথা নাই, আঁকতে পারলে ভালো, না পারলে সমস্যা নেই। নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তো আমি সবগুলো ভাবে ধরে নিলাম। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম ফাঁপা গোলকের বাইরের ব্যাস থেকে বাইরের ব্যাসার্ধ পেয়ে গেলাম, লোহার বেধ 2 সেন্টিমিটার, ভিতরের ব্যাসার্ধ পেয়ে গেলাম, নিরেট গোলকের যে ব্যাসার্ধ ধরছিলাম আর সেটাও পেয়ে গেলাম। তো এখন আর কোনো কাজ নেই, এখন কাজ জাস্ট ক্যালকুলেশন করা। দেখেন কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। আমরা জানি, আমরা তো অলরেডি জানি যে আয়তনের সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাই প্রথমে হচ্ছে মোট গোলকের আয়তন, অর্থাৎ সম্পূর্ণ যে গোলক সেই গোলকের আয়তন কি হবে, তারপর হচ্ছে ফাঁপা অংশের আয়তন, এবং এই দুইটা বিয়োগ করলে যে আয়তন পাওয়া যাবে সেটাই লোহার আয়তন, আর সেই লোহার আয়তন হচ্ছে এই নিরেট গোলকের আয়তনের সমান। তাহলে প্রথমে আমরা লিখব যে আমরা জানি পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই, পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই পি কিউব ঘন সেন্টিমিটার। অতএব আমি এটা ছোট করে জায়গা করে নিচ্ছি, পি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ঘন পাই পি কিউব। অতএব আমার কত পেয়েছিলাম, মোট গোলকের আয়তন। সুতরাং মোট গোলকের আয়তন 4/3 পাই, মোট গোলকের ব্যাসার্ধ ছিল 6.5, তো 6.5 কিউব ঘন সেন্টিমিটার। আবার কেউ কেউ বলতে যদি চান যে স্যার আমি এভাবে না লিখে 6.5 সেন্টিমিটার লিখবো, তাও লিখতে পারবেন, যার যার ইচ্ছা। এরপর লিখবো ফাঁপা অংশের আয়তন, ফাঁপা অংশের আয়তন 4/3 পাই, ফাঁপা অংশ কত ছিল 4.5, তাহলে 4.5 কিউব ঘন সেন্টিমিটার। এরপর লিখবো আমরা নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। এই সবগুলো আমি লিখলাম। এরপরে আমি লিখবো প্রশ্ন মতে এই দুইটা আয়তন থেকে বিয়োগ করে যে লোহার আয়তন পাওয়া যাবে, আর সেই লোহার আয়তনটাই হচ্ছে আমার এই নিরেট গোলকের আয়তনের সমান। তাহলে লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে 4/3 পাই 6.5 হোল কিউব মাইনাস 4/3 পাই 4.5 হোল কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আমি এখানে 4/3 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 6.5 হোল কিউবে কত আসে, 6.5 হোল কিউব করে এটা আসে 274.625, আর 4.5 কিউবরে করলে কত আসে 91.125।
আর এই পারে থাকবে শুধু আর কিউব। লিখবো সাইড নোডে 4/3 পাই দ্বারা ভাগ করে, এরপরে এই পারে বিয়োগ করলে কত হবে? তো আমি আর কিউবরে আগে আনলাম আর এটাকে পরে নিয়ে যাই, তাহলে আর কিউবের মান আমরা পেলাম 183.5। তো একে ঘনমূল করেন, আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন আছে, 3 রুটস একটা চিহ্ন আছে, সেটা দিয়ে ঘনমূল করে ফেলেন। এরকম 3 রুটস একটা চিহ্ন আছে, বা আর সমান 6.825 পর আরো কিছু আছে, 6.825 5.6825 6.825 তো এটাকে আমরা 6 লিখতে পারি বা পরে লিখবো, এভাবেও রাখতে পারি। সুতরাং ব্যাসার্ধ, যেহেতু আমার ব্যাস চাইছে, তাই অতএব নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ আর সমান 5.68257 সেন্টিমিটার। অতএব ব্যাস 2r সমান 5.68257 ইন্টু 2 সেন্টিমিটার। তো 2 দ্বারা গুণ করলে কত হবে? অবশ্যই 11 দশমিক সামথিং হবে। দেখেন 11 3 6 5 8 সেন্টিমিটার, তার মানে 3/7 লিখতে পারি, 11.37 সেন্টিমিটার প্রায়। ওকে, এখানে 3 6 5 1 আমরা দিয়ে দিব, 5-এর পরে 1 হবে, ক্যালকুলেশন দেখেন ভালো করে। আর আমাদের এই যে যেহেতু 6-এর পর 5 আছে, তাই এখানে আমরা 7 লিখে ফেললাম, 2 ঘর পর্যন্ত রাখলাম, আর এত সেন্টিমিটার প্রায় লিখবো, ডট ডট দিলাম। এই হচ্ছে অ্যান্সার। টোটাল অঙ্কটা আমি ছোট করে দেখাই, দেখেন একটু আবার পুরো অঙ্কটা আপনারা বুঝেন কিনা। অঙ্কটা একটু বড় মনে হতে পারে, জাস্ট আমার ব্যাসার্ধ বের করতে হয়েছে ফাঁপা অংশের, আর কোনো কাজ কিন্তু নতুন করে করতে হয়নি। দেখেন বুঝেন কিনা, কারা কোনো প্রশ্ন আছে কিনা। আমরা নেক্সট অঙ্ক 17 নম্বর অঙ্কে চলে যাই। 17 নম্বর অঙ্কে বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। দ্বিতীয় গোলকটি পুরুত্ব কত? অর্থাৎ 16 নম্বর অঙ্কে ছিল ফাঁপা গোলক গলিয়ে নিরেট গোলক, 17 নম্বর অঙ্কে নিরেট গোলক গলিয়ে ফাঁপা গোলক। অর্থাৎ চিত্র কিন্তু এই দুইটা দিয়ে আমি আপনাদের বোঝাতে পারবো। এখানে ছিল হচ্ছে পুরুত্ব দেওয়া ছিল, এখানে পুরুত্ব দেওয়া নেই, পুরুত্বটা চেয়েছে। কিন্তু এই যে নিরেট গোলকের ব্যাসার্ধ 4, এখানে আর লিখবো না, 4 লিখবো। জাস্ট এই পুরুত্বটা আমি ধরে নিব, যে পুরুত্ব এখানে কত হতে পারে সেটা আমি কিন্তু এখানে ধরে নিব। তো আমরা বোর্ডে চলে যাচ্ছি। প্রথমে আমরা লিখবো 17 নম্বর অঙ্কে আমি এইটার জাস্ট একটু মুছে দেই। এখানে কিন্তু আমি সব বুঝলাম কেন, ভিতরের পাটা তো মোছা দরকার নেই আমার, জাস্ট ভিতরের পাটা অটোমেটিক মুছে যাচ্ছে, লেখা মুছতে যায়, কোনো কথা হইল? ওকে, তো এইটা আমার আমার নিচেরটা কিন্তু জাস্ট মাপ দেওয়া আছে, এখানে আর লিখবো না, এখানে আর বাদ, আর বাকিটা সব ঠিক আছে। তো আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে? নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ আর না ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, নিরেট গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ফাঁপা গোলকের
ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধ লেখা, বাইরের লেখা না, এখানে বহি লেখা। বহি আর বাহিরের একই কথা, তো যেটা লেখা আমরা সেটাই লিখলাম। বহি ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ধরি ফাঁপা গোলকের পুরুত্ব ধরলাম x সেন্টিমিটার, ধরে নিলাম এইটা হচ্ছে x। তা সুতরাং ভিতরের ব্যাসার্ধ কি হবে? সুতরাং ভিতরের ব্যাসার্ধ হবে 5 মাইনাস x সেন্টিমিটার। তারপরে আমি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, নিরেট আয়তন, গোলকের আয়তন এগুলো লিখলাম না, ওগুলো আপনারা পারবেন। আমি ডাইরেক্ট প্রশ্ন মতে লিখলাম। প্রশ্ন মতে এই যে 4/3 পাই 5 কিউব মানে ফাঁপা গোলকের ব্যাসার্ধ বিয়োগ বাইরের ব্যাসার্ধ 4/3 পাই 5 মাইনাস এক্স কিউব মানে ভিতরের ব্যাসার্ধ, এটা বিয়োগ করলে নিরেট গোলক পাওয়া যায় একটু আগের সিস্টেমে। তাহলে 4/3 পাই তখন হবে আমার কত, 4 কিউব। 4/3 পাই বাদ দিয়ে দেই, এখানে আসবে 125 মাইনাস এখানে 5 মাইনাস এক্স হোল কিউব থাকুক আপাতত। এখানে আমার আসে 4 4 16, 4 16 64, তাই এটা 64। এখানে অবশ্যই লিখবো 4/3। যেহেতু অঙ্কটা আপনারা বাকি পার্টটা পারবেন, লিখতে পারবেন, সেটা আমরা লিখি নাই। এখন যদি কেউ মনে করেন যে স্যার পরীক্ষা কি লিখবো, না লিখলে নাম্বার পাবো না, হ্যাঁ পাবেন, তো বেশি শর্টকাট হয়ে যায় আর কি। 4/3 পাই দ্বারা ভাগ, এখানে 4/3 পাই দ্বারা ভাগ করছি, এটা লিখে দিবেন। তা আমরা 125কে ওই পাশে পাঠাই দেই, তাহলে আমার এই পাশে থাকতেছে মাইনাস 5 মাইনাস এক্স হোল কিউব, আর এই পাশে আমার যদি 125 পাঠাই দেই সেক্ষেত্রে 64 মাইনাস 125 হবে এই পাশে। তো 64 থেকে 125 বিয়োগ করলে আবার 61, উভয় পক্ষে মাইনাস থাকে, সামনেও মাইনাস থাকে, ওখানেও মাইনাস থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। তা আমরা লিখতে পারি এরকম যে 5 মাইনাস এক্স হোল কিউব সমান 61। অবশ্যই মাইনাস অন দ্বারা গুণ করে কথাটা লিখে দিবেন, মাইনাস অন দ্বারা গুণ করে। তো 61 এর ঘনমূল করলে কত হয় ক্যালকুলেটর দেখেন। বা লেখে আমরা লিখতে পারি 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3.93649। তো এই 5টি এখানে পাঠাই দিব, তাহলে মাইনাস এক্স সমান কত আসে, বা একটা কাজ করতে পারি, ডাইরেক্ট করলাম আমি, যে এই এক্সটা এই পাশে পাঠাই দিলাম, এইটাকে এই পাশে পাঠাই দিলাম। তাহলে এরকম হয় যে 5 মাইনাস 3.93649 ইজ ইকুয়াল টু এক্স। তার মানে এক্স এর মান বিয়োগ করলে কত বের হয়, এক্স এর মান বিয়োগ করলে কত বের হয়, 1.06351। তো আমাদের এক্স এর মান 1.06351। তা সুতরাং গোলকটির পুরুত্ব হচ্ছে 1.0635 পর্যন্ত রেখে দিলাম, আর লাগে না, বা 06 পর্যন্ত লিখলেও হয়, 1.06 পর্যন্তই লেখেন। তারপরে এত সেন্টিমিটার, অবশ্যই প্রায় কথাটা লিখে দিবেন, কারণ পাইয়ের কাজ যেহেতু আমরা করেছি তাই প্রায় কথাটা এখানে লিখে দেওয়া যায়। তো এই হচ্ছে আমার টোটাল অঙ্কটা। আমি টোটালটা ছোট করে দেখানোর চেষ্টা করি, অঙ্কগুলো একটু বড় বড়, আপনাদের মনে হতে পারে যে মাত্র 4টা অঙ্ক করে এতক্ষণ টাইম গেল কিভাবে, কিন্তু অঙ্কগুলো একটু বড় বড় তাই এরকম হয়েছে। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।